Hello, dear learners. Welcome to Hack CSB. আমি আপ্তাহিনুর আছি আপনাদের সাথে। আমি ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্কশপের একজন ইনস্ট্রাক্টর। অলসো আমি কোডিং শিপে বাংলাদেশে সফটওয়্যার ডেভেলপার। কেস নিচে আমার সোশ্যাল হ্যান্ডেলগুলো দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আমরা তো এখানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছি, রাইট? তো এখন আমাদের তো জানতে হবে ওয়েবসাইট কি। সো যেহেতু ওয়ার্কশপটা একদম বিগিনারদের জন্য তৈরি করা হচ্ছে, তাই একদম বেসিক থেকেই শেখাচ্ছি। ওকে, তো আমরা দেখে আসি ওয়েবসাইট কি। তো আমাদের যে ওয়েবসাইট আছে, যে csbmain.com, রাইট? তো এখানে আমরা ঢুকলাম। তো এটাকে আমরা একটা ওয়েবসাইট বলতেছি, রাইট? তো এখন আমরা আমাদের গুগলে অসংখ্য ওয়েবসাইট আছে, ঠিক না? তো আমরা কিভাবে csbmain.com লিখলাম আর এখানে আসলাম, রাইট? তো যেহেতু আপনারা চিন্তা করেন, ধরেন আপনার ক্লাসে টিচার আপনাদের প্রত্যেককে, সাপোজ 50 জন রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের খুব সম্ভবতই প্রত্যেকের ডিফারেন্ট নেম। মাঝে মধ্যে কিছু জনের নাম সেম থাকতে পারে, বাট অলমোস্ট সবার নামই ডিফারেন্ট, ঠিক না? তো আমাকে যদি কেউ কল করে যে আপ্তাহি, তখন আমি তো হাত তুলবো, রাইট? তো সেরকমই ওয়েবসাইটের ক্ষেত্রে যদি গুগলে অসংখ্য ওয়েবসাইট আছে, ঠিক না? তো কেউ যদি csbmain.com লেখে, তাহলে ঠিক আমাদের ওয়েবসাইটটাতেই চলে আসতেছে। তো এইটা প্রত্যেকটা মানে এটাকে বলে হচ্ছে একটা ডোমেইন নেম। ওকে, তো এই ডোমেইন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের ডিফারেন্ট ডোমেইন নেম আছে। যেমন youtube.com, facebook.com, csbmain.com, canva.com, এরপরে figma.com, আর লট অফ ওয়েবসাইটস, ঠিক না? তো এগুলাকে ডোমেইন নেম বলে। তো এগুলার পিছনে আসলে একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? যে আইপি অ্যাড্রেসটা সকল ওয়েবসাইটের ক্ষেত্রে ডিফারেন্ট। তো আমরা একটু এক্সপ্লোর করি, লাইক ডোমেইন নেম টু আইপি অ্যাড্রেস, ঠিক আছে? এটা আমরা একটু কনভার্ট করে দেখি। সো ডোমেইন নেম দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেসটা দেখতে ঠিক এরকমই। তো এরকম সব ওয়েবসাইটেরই আমি যদি এখানে সিম্পলি লিখি যে facebook.com, এটা কিন্তু একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস। ওকে, তো যেগুলো তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট আইপি অ্যাড্রেস এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেইন থাকে। ওকে, তো আমরা বুঝলাম এটার নাম ডোমেইন। তো এই যে একটা ওয়েবসাইট। ওকে, দেন হোয়াট ইজ ওয়েব ডিজাইন? আমরা তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আসছি। সো ওয়েব ডিজাইনটা কি? ওয়েব ডিজাইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা লেআউট থাকে, যেটা আমি দেখাচ্ছি। পরে ইমেজ, কালার স্কিম অ্যান্ড টাইপোগ্রাফি, রেসপন্সিভ ডিজাইন। ওকে, তো এগুলো আমি আপনাদের বলছি। সো লেআউট, লেআউট কি? লেআউট হচ্ছে এই যে এখানে দেখেন, এটা একটা ওয়েবসাইট। তো এখানে এই লেখাটা বাম সাইডে আছে, ইমেজটা ডান সাইডে আছে, এরপরে এই বক্সগুলা তিনটা সমানভাবে রাখা হয়েছে। এরপর এটার পরে আরেকটা সেকশনে বাম সাইডে একটা গ্রাফ, এরপর পাই চার্ট, এন্ড অলসো এখানে একটা কিছু টেক্সট আছে। তো এইগুলা, এই যে একটা লেআউট তৈরি করা হয়েছে না, তো এটাকে আর কি এই ওয়েবসাইটটা লেআউট বলা হচ্ছে। ওকে, এরপরে আসি আমরা কালার স্কিম, গ্রাফিক্স অ্যান্ড ইমেজেস। ওকে, তো এই যে যে একটা ইমেজ ইউজ করা হয়েছে, এটা কিন্তু ইমেজ। তো এটা এখানে ইমেজটা কিভাবে আসলো? তো এটা কিন্তু আমরা আমাদের কোড করে আমরা এখানে বসিয়েছি, ঠিক না? তো এটাও কিন্তু একটা এই ডিজাইনের মধ্যে পড়ে। এই একটা ওয়েবসাইটে ইমেজ দিয়ে বিভিন্ন, এই যে একটা ইমেজ, যে একটা ইমেজ, তো এটাও কিন্তু একটা ওয়েব ডিজাইনের অংশ। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের কালার স্কিম। মানে এই দেখেন, এই আমাদের ওয়েবসাইটটার কালার কিন্তু এই একটু ব্লুইশ টাইপের, ঠিক না? একটু ভায়োলেট টাইপের আর কি। তো এটার এক্সাক্ট কালার যদি আমি কোডটা জানতে চাই, তাহলে একটা কালার পিকার নামে একটা আছে, তো এটা দিয়ে আমরা এখান থেকে কালার কোডটা দেখতে পাচ্ছি। তো এখন এখানে পুরাটাই থিমটা কিন্তু এমন, দেখেন মেইন মেইন টেক্সটগুলো কিন্তু সেম কালার রাখা হয়েছে, ঠিক না? মেইন মেইন টেক্সটগুলো সেম কালার রাখা হয়েছে। আমি যদি হ্যাকাথন পেজটা করি, হুম, তো এরকম আমাদের আবার কিন্তু facebook.com যদি দেখেন, তাহলে ওটা কিন্তু একদম লাইক একটু লাইট ব্লু টাইপের, ঠিক আছে? তো ইউটিউবেরটা রেড, রেড, এবং নেটফ্লিক্স ব্ল্যাক অ্যান্ড রেড। সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার স্কিম আমরা ইউজ করতে পারি এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি। তো এরপর টাইপোগ্রাফি। তো এই যে যে একটা আমাদের টাইপ, মানে আমরা জানি অলরেডি যে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাভেইলেবল আছে ইন্টারনেটে।
সো আমরা যে কোনো ধরনের ফন্ট, ছোট বড় কিংবা ফন্ট টাইপ চেঞ্জ করা, কোন ফন্ট হবে, তো বিভিন্ন জিনিস কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এটাও কিন্তু একটা ওয়েবসাইটের ডিজাইন, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইনের মধ্যেই পড়ে, যেহেতু আমরা লাইক ফ্রন্ট মানে এই ভিউটা কিভাবে দেখতে সুন্দর লাগে, তো এই বিষয়টা আমরা এনশিওর করার ট্রাই করি ওয়েব ডিজাইনে, ঠিক না? তো ইয়া, তো দেন হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, তো এইটা একটু ইন্টারেস্টিং ইউনো। তো রেসপন্সিভ ডিজাইন হচ্ছে আমরা যদি আচ্ছা, তো আমরা একটু একটা ওয়েবসাইটে যাই, সাপোজ safe.org। ওকে, আমরা দেখাই এই যে যে এটা একটা ফোন, সাপোজ এটা একটা ফোন, ঠিক আছে, ফোনে এই ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে একরকম, আর মানে ফুল স্ক্রিন কম্পিউটার স্ক্রিনে একরকম, এবং হচ্ছে মোবাইল ভিউতে একরকম। এই যে আমি বড় করলাম, দেখেন এটা মানে হরিজন্টালি আছে, এন্ড যখন আমরা রেসপন্সিভ করে ফেলছি, মোবাইল ভিউতে যাচ্ছি, মানে যখন আমরা মোবাইলে দেখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, তখন আমরা এটা ভার্টিক্যালি করে দিচ্ছি কেন, যেন সব সব লেখাগুলা বা সব বক্সগুলা যেন সবাই দেখতে পারে, ঠিক আছে। আমরা যদি মোবাইল ভিউতে দেখেন, যদি এইভাবে রাখতাম তাহলে কি সব আসতো? সব কিন্তু আসতো না, সো দেখা যেত না। তো যেহেতু আমরা ভার্টিক্যালি এটা শো করিয়েছি, এরকম সব ডিজাইন সব পার্টগুলোতেই আমরা আমাদের এভাবে করতে হবে যেন মোবাইল রেসপন্সিভ হয়। রেসপন্সিভ ডিজাইন মানেই মোবাইলের জন্য কিংবা ট্যাবের জন্য কিংবা ল্যাপটপের জন্য এবং পিসির জন্য সব স্ক্রিনে যেন ওয়েবসাইটটা ক্লিয়ার থাকে, দ্যাটস ওয়াই আমরা রেসপন্সিভ ডিজাইন করে থাকি। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দের আছে হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু দুটা পার্ট আছে, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অলসো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কি? এই যে যে আমরা এইচটিএমএল, সিএসএস, এটা মনে হয় সবাই আমরা নাম শুনেছি, এবং জাভা স্ক্রিপ্ট, তো এইগুলা দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা করা হচ্ছে। মানে এই যে আমরা, এই যে আমি একটু আগে আপনাদের দেখালাম সিএসভির ওয়েবসাইটটা, তো এটা কিন্তু এগুলো দিয়েই তৈরি করা হয়েছে, ঠিক না? তো এখন ব্যাকএন্ড ডেভেলপমেন্টে যদি আমরা যাই, তো আমরা ইনডেপথে যাচ্ছি না, আমরা জাস্ট বেসিক একটা ওভারভিউ দেখতেছি, বিষয়গুলা টার্মগুলো আমরা জানার চেষ্টা করতেছি। তো ব্যাকএন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি আছে? ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সার্ভার সাইড প্রোগ্রামিং, ডেটাবেস, এপিআই। এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এটা আপাতত জাস্ট মাথায় রাখেন এপিআই জিনিসটা, বাট পরে হচ্ছে আমরা এক্সাম্পল দেখবো এপিআই দেখতে কেমন, তো এটা আমরা দেখবো। ওকে, এরপরে সার্ভার ম্যানেজমেন্ট, এরপরে আবার ভার্সন কন্ট্রোল, এবার সিকিউরিটি, টেস্টিং, ডেপ্লয়মেন্ট। তো এগুলো ডেপ্লয়মেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে তাকে হোস্ট করা লাগে, ঠিক না? তো এটাও আর কি ব্যাকএন্ড ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো এই দুইটা নিয়ে ইনডেপথ আমরা আরো পরে দেখব। জাস্ট আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে যে ফুল এটাকে কম, মানে এটাকে হচ্ছে কম্বাইন করে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টও বলা হয়। তো আমরা কি বুঝতে পারছি যে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা কি? ওয়েব ডিজাইন হচ্ছে জাস্ট একটা স্ট্যাটিক, অলসো ফ্রন্টের ডেভেলপমেন্ট অনলি, আর যখন ব্যাকএন্ড ডেভেলপমেন্টটাও সামনে চলে আসে তখন এটাকে আমরা পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্ট বলি। ওকে, তো নেক্সটে যাই। আচ্ছা, তো এই যে আমরা ওয়েবসাইট দেখলাম, সিএসবির ওয়েবসাইটটাই যদি ধরি, তো এটা কিভাবে কাজ করে, ঠিক না? তো এটা তো আমাদের জানতে হবে। তো এটা আমরা বেসিক একটা দেখতেছি। আচ্ছা, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, তো সেখানে যে অবশ্যই আপনি খাবার অর্ডার করবেন, ঠিক আছে। তো এখন খাবার নিতে একজন ওয়েটার আসলো, সে লিখে নিল যে কি কি আপনি অর্ডার করেছেন। তো সে যে কিচেনে যে বলল আপনি এটা এটা অর্ডার করেছেন, একটা ডেলিভারি আছে। হুম। তো এখন এই রান্নাঘর থেকে সেই যে শেফ আছে, তিনি হচ্ছে সব খাবার দাবার তৈরি করে ডাক দিলেন আবার ওয়েটারকে, আবার ওয়েটার আপনার জন্য খাবার নিয়ে আসলো, এন্ড আপনি খাচ্ছেন, ঠিক আছে। এটা যদি আমরা ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি তাহলে কি দেখতে পারবো? তো সাপোজ ধরেন ফ্রন্ট এন্ড আপনি, ঠিক আছে, আপনাকে যে খাবারটা দেওয়া হয়েছে এটাও ফ্রন্ট এন্ড, ঠিক আছে। মানে এই ওয়েটার আর দুইজন, মানে একবার যে আপনার থেকে অর্ডার নিছে আর একবার যে দিয়ে আসতেছে, তো এটা আমরা এপিআই এর সাথে তুলনা করতেছি। এপিআই জিনিসটা আমরা এখনই এক্সাম্পল দেখব। ওকে, তো ডেটাবেস হচ্ছে সকল ডেটা যেখানে স্টোর থাকে, ডেটাবেস থেকে ডেটা নিয়ে
ফ্রন্ট এন্ডে মানে আপনার কাছে যে খাবার নিয়ে গেল, ফ্রন্ট এন্ডে ডাটা নিয়ে গেল, সেই মাধ্যমটাই হচ্ছে এপিআই। গট ইট? তো আচ্ছা, আমরা ফ্রন্ট এন্ড তো বুঝছি, ফ্রন্ট এন্ড তো আমরা বুঝছি, এবার হচ্ছে এপিআই কিরকম হয় এটা একটু দেখি। তো একটা ওয়েবসাইট আছে জেসন প্লেস হোল্ডার। তো এখানে যে আচ্ছা, তো এটা দেখতে অনেক ভয় লাগতে পারে, বাট এটা নিয়ে চিন্তা করার কারণ নেই, এটা আমরা শিখতেছি না, আপাতত জাস্ট দেখে রাখতেছি। তো এরকম কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে এপিআই বলা হয়, তো এগুলা সকল কিছুই ডেটাবেসে স্টোর থাকে, ডেটাবেসে স্টোর থাকে। অ্যান্ড যখন একটা ওয়েবসাইটে, সাপোজ আমি যদি রকমারি.কমে যাই, রকমারি.কমে গেলাম, তো এই যে যে আপনারা দেখেন এখানে যে বিভিন্ন বই আছে, ঠিক না? তো এই সব বই, আহ, ওদের যত বইয়ের লিস্ট এবং বই সম্বন্ধে যত ইনফরমেশন, সেগুলো কিন্তু একটা ডেটাবেসে স্টোর করা আছে। যখন আপনি এই ধরেন এই বইটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, এই যে ক্লিক করলেন, আপনি বইটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, তো এখান থেকে এই যে ডাটাগুলো শো করতেছে, তখন এই যে আপনি ক্লিক করেছেন, তো এই রিকোয়েস্টটা এই এপিআই কি করেছে, ওই ডেটাবেসকে যে বলেছে যে আহ, আপনার এই বইয়ের ইনফরমেশন লাগবে, আমাকে বইয়ের ইনফরমেশনগুলো দেন। তখন ওই যে যে ডেটাবেসে যে বললো, সে তখন সে ডেটাবেস রেসপন্স দিয়ে এপিআই আবার আপনাকে সামনে এনে দেখাচ্ছে যে এই যে নেন, আপনি দেখতেছেন, এটাই আপনি চাচ্ছিলেন। তো বিষয়টা হচ্ছে এরকম। তো সিম্পল ভাবে যদি আমরা বলতে চাই তাহলে এটা। আর ইনডেপথ আরো অনেক নলেজ আপনারা আস্তে আস্তে শিখবেন, বাট বেসিক যদি কিছু জানার থাকে তাহলে এখান থেকে আই হোপ আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, তো আমরা এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য কি কি ল্যাঙ্গুয়েজেস এবং টুলস ইউজ করি? ঠিক আছে, আমরা ফ্রন্ট এন্ডের জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইউজ করি। অ্যান্ড জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ.জেএস। তো এগুলোর যে কোনো একটা ইউজ করলেই হয়। বাট এই সময়, এই এখনকার সময় রিয়্যাক্ট খুবই জনপ্রিয়। অ্যান্ড রিয়্যাক্টেরও একটা ফ্রেমওয়ার্ক এসেছে, নেক্সট.জেএস, এটা খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। তো এরপর টেলউইন্ড সিএসএস, এটা হচ্ছে আপনার ডিজাইনিং এ অনেক হেল্প করে। আচ্ছা, এনিওয়ে এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট আমরা জানাচ্ছি যে কি কি ল্যাঙ্গুয়েজ এন্ড টুলস আমরা ইউজ করি, ঠিক আছে? তো এরপরে ব্যাকএন্ড এন্ড ডেটাবেসে আমরা ইউজ করি নোড.জেএস, এক্সপ্রেস.জেএস। এক্সপ্রেস.জেএস হচ্ছে নোড.জেএসটাকে আরো সহজ করে তুলেছে। অলসো আমরা যদি জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে যদি পাইথনের দিকে যাই, তাহলে পাইথন দিয়েও আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারবো, পিএইচপি দিয়ে করতে পারবো। আর ডেটাবেস হিসেবে আমি যে বললাম ডেটা স্টোর থাকে, সেটা মাইএসকিউএল এ হতে পারে, মঙ্গোডিবিতে হতে পারে, এছাড়াও আরো অনেক ডেটাবেস আছে। তো আচ্ছা, তো এবং কি কি টুলস আমরা ইউজ করি? ঠিক আছে, তো গিটহাব, গিটহাব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। গিটহাব হচ্ছে আহ, এই আমরা যে যা কোড করব, কোড করে যা তৈরি করব, সাপোজ এই যে যে আমরা সিএসভি যে ওয়েবসাইটটা তৈরি করেছি, এটার যে স্টোর, এটা কোথায় করব আমরা? আমাদের কম্পিউটার ডেস্কটপে তো থাকবেই, কিন্তু অনলাইনে একটা এটাকে বলা হয়েছে গিট রেপোজিটরি। তো ওইখানে আমরা সকল কোডগুলা স্টোর রাখি, ঠিক আছে? আর এই যে একটা গিট, এটা আমরা পরে জানবো, এটা নিয়ে আপাতত আমার কোনো চিন্তা নাই। বাট এটা আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টুল, ঠিক আছে? আর এটা হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। তো ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে, আমরা তো একটা কোড করার জন্য একটা জায়গা লাগবে, কোথায় লিখবো? আমরা কি নর্মাল নোটপ্যাডে লিখবো? হ্যাঁ, লেখা যায়। বাট আমরা যখন ভারী কাজ করব কিংবা একটু সুন্দরভাবে করতে চাবো, একটা কঠিন এনভায়রনমেন্ট লাগবে না? ওই যে কালো কালো আমরা সিনেমাতে দেখতে পারি না? তো বেসিক্যালি আমরা হচ্ছে ভিএস কোড অথবা হচ্ছে অ্যাটম, এটাকে অ্যাটম বলা হয়, এই দুটাই হচ্ছে একটা কোড এডিটর, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা কোড লিখতে পারি। আর ভার্সেল, রেন্ডার, নেটিফাই, এই তিনটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলাকে ইন্টারনেটে পাবলিশ করার জন্য ব্যবহার করা হয়। তো এটা আমরা একদম শেষে দেখব, আমাদের ওয়েবসাইটটা গুগলে পাবলিশ করব, মানে আপনি যখন সার্চ করবেন ইন্টারনেটে, আপনার ওয়েবসাইটটা আসবে, যেমন csvmain.com লিখলাম, আসলো। তো এখন যদি আপনি লোকালে যখন কাজ করবেন, তখন এটা তো সার্চ করলে আসবে না। তো আমাদের ওয়েবসাইটটা ইন্টারনেটে পাবলিশ করার জন্য আমরা এই তিনটা মাধ্যম ইউজ করতে পারি, এছাড়াও অনেক আছে, বাট এগুলো ফ্রি। ওকে, সো এরপরে আসেন আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কি জিনিসটা বুঝি। তো এইচটিএমএল, সাপোজ
আমাদের দেহের মধ্যে যে স্কেলেটনটা আছে, তো এটাকে আমরা এইচটিএমএল এর সাথে তুলনা করতে পারি। কেন তুলনা করতে পারি? কারণ এই আপনার দেহের কাঠামোটা কিন্তু এই স্কেলিটনটা তৈরি করেছে, ঠিক না? তো এরকমই একটা ওয়েবসাইটের যে কাঠামো, স্ট্রাকচার, সেই যেমন লেখা, ইমেজ, ভিডিও, টেক্সট, সবকিছু যে আমরা সিএসবি তে দেখতে পারলাম, এই কাঠামোটা যে তৈরি করেছে এটা কিন্তু এইচটিএমএল। ওকে। আর এরপরে আপনার আপনার গায়ে যদি আপনি ড্রেস পরেন, কিংবা এই যে চুল এন্ড আপনার চোখ দেখা যাচ্ছে, এরপরে মুখ দেখা যাচ্ছে, তো এই সকল বিষয় আমরা সিএসএস এর সাথে তুলনা করতে পারি। কেন? কারণ এই স্কেলিটনটা থেকে আপনার লুকটা এখানে কিন্তু বেশি সুন্দর লাগতেছে, ঠিক না? তো এখন তখন এইচটিএমএল যদি আমরা একটা ওয়েবসাইটে কাঠামো তৈরি করলাম, আর এটাকে একটু রং করতে হবে না, তো তখন হচ্ছে আমরা সিএসএস ইউজ করে এই ওয়েবসাইটটাকে সুন্দর করি। যেমন আমি একটু দেখাই, আপনারা অলরেডি দেখেছেন যে csb.com-এ বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, তারপরে ফন্ট সাইজ মানে লেখার সাইজটা বড় ছোট করা হয়েছে, ইমেজ ব্যবহার করা হয়েছে, এরপর ব্যাকগ্রাউন্ডে ছবি ব্যবহার করা হয়েছে, কত কিছু। তো এই সকল বিষয় কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারবো। তো ইন ফিউচার আমরা এটা কিভাবে করে সেটাও দেখব। তো এখন জাস্ট আমি আপনাদেরকে থিওরিটিক্যালি বোঝাচ্ছি। তো এখন জাভা স্ক্রিপ্ট আসি। জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার শেখা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে যাচ্ছে। তো এই দুইটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে স্টাইল শিট। তো এখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে বুঝি। যখন আপনি দৌড়ান, কিংবা হাঁটেন, কিংবা মাথা নাড়ান, কিংবা মাথা উপরের দিকে নেন, অথবা হাত পা নাড়ান, যাই করেন না কেন, যদি আপনি স্থির না থেকে যদি গতিশীল হন, তাহলে সেটা আমরা জাভাস্ক্রিপ্টের সাথে তুলনা করতে পারি। কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার তৈরি এই স্ট্রাকচার অ্যান্ড ডিজাইনটাকে আরো ইন্টারেক্টিভ করে, ঠিক আছে? তো এখন আমরা দেখি, সামনে যাই, সামনে যে দেখি HTML কিভাবে স্ট্রাকচার ক্রিয়েট করে, এক্সপ্লোর করি আমরা, চলেন। আচ্ছা, তো এই যে যে একটা ওয়েবসাইট, ঠিক না? তো এখন এই যে এখানে একটা লোগো থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে টেক্সট থাকবে, এই যে এতগুলো টেক্সট, এখানে একটা বাটন থাকবে, এখানে একটা টেক্সট রয়েছে, এখানেও টেক্সট। এই সকল টেক্সটের যে একটা স্ট্রাকচার, মানে আমাদের ওয়েবসাইটে একটা টেক্সট থাকবে, আমাদের এখানে একটা বাটন থাকবে, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, এখানেও তিনটা ইমেজ থাকবে, তো এখানে আবার তিনটা বক্স টাইপের রয়েছে। তো এই সকল যে স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে, এটা কিন্তু এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি যে, দেখেন, এটা আমরা একটু বড় করে নিই। তো এখান থেকে যদি আমি এটা রিমুভ করে দিই, ঠিক আছে? দেখেন এই যে হ্যাক সিএসভি লেখাটা কিন্তু একদম ছোট হয়ে আছে, ঠিক না? তো এটা সকল লেখা আপনি যখন এইচটিএমএল দিয়ে শুরু মানে আমরা এই ভিডিওতেই প্র্যাকটিক্যালি দেখব, তবে জাস্ট থিওরিটিক্যালি জানাচ্ছি যে এই যখন আপনি এইচটিএমএল এ কোড করবেন, তখন কিন্তু এরকম কোনো স্টাইল থাকবে না, এই যে কালার কালার থাকবে না, এই টেক্সটের ছোট বড় কিছুই থাকবে না। আপনি জাস্ট সিম্পল কিছু টেক্সট দিয়ে স্ট্রাকচার তৈরি করতে পারবেন। আমরা যখন লাইভে দেখব তখন আপনার আরো ক্লিয়ার হবে আশা করি। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আসি সিএসএস নিয়ে কথা বলতে, ঠিক আছে? সিএসএস কি করে? সিএসএস হচ্ছে, অ্যাগেইন বলতেছি, ওয়েবসাইটটার লুকটা সুন্দর করে, বিভিন্ন স্টাইলগুলো অ্যাড করে, ফরমেশন ঠিক করে, এবং সুন্দর একটা লেআউট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে, ঠিক আছে? তখন আমরা আমাদের সিএসভি যে ওয়েবসাইট, এটার কথাই আমরা বলি। এটা আমি একটি রিলোড দেই, রিলোড দিয়ে আমরা আগের অবস্থায় নিয়ে যাই। তো এই যে আবার বলছি যে এই যে ওয়েবসাইটটা আমরা স্ক্রল করতেছি, দেখেন এখানে একটা সাদা হোয়াইট চলে আসলো, কিংবা এই বাটনের হচ্ছে আমাদের কালার চেঞ্জ হচ্ছে, কিংবা এই কালার করা হয়েছে। এরপরে আমাদের এই যে যে এটা ন্যাপবারটা, এটাকে ন্যাপবার বলা হয়, এই ন্যাপবারটা সুন্দর করে সেম গ্যাপে গ্যাপে রয়েছে, এই সবগুলোর মাঝে সেম গ্যাপ। এরপরে এই লোগোটা টেক্সটের মাঝে সেম গ্যাপ, মানে এই লোগোটা এবং হচ্ছে টেক্সটের মধ্যেও গ্যাপ রয়েছে, এবং এই যে টেক্সটটা বড় করে লেখা হয়েছে। এরপর এই বাটনটা, একটা বাটন ক্রিয়েট করা হয়েছে, কালার দেওয়া হয়েছে, এখানে কালারটা একটু একটু অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে।
অলসো এই হেডিংটা বড় করে লেখা হয়েছে, কালার চেঞ্জ করা হয়েছে, এই ইমেজটাও দেওয়া হয়েছে, ইমেজের পাশে একটা বর্ডার দেওয়া হয়েছে। এরপর এই সকল কিছু, এই যে যে ওয়েবসাইট, অলসো এই ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, এটা হোয়াইট, এটা গ্রে কালার। তো এই বিষয়গুলা, এই যে ওয়েবসাইটটার লুকটা সুন্দর করা কিন্তু আমাদের সিএসএস এর কাজ। ঠিক আছে, জাস্ট সিম্পল সিএসএস দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কালার করি, ফন্ট সাইজ ঠিক করি, ফরমেশন ঠিক করি, লেআউট ঠিক করি, এগুলা। আর আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আই হোপ আপনার আরো ক্লিয়ার হবেন। জাস্ট থিওরিটিক্যালি এইটুক মাথায় রাখেন। তো আমরা এখন আসি জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইয়োর ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমরা এটাকে এক্সপ্লোর করি। ওকে, আমরা এখন রকমারি.com-এ চলে যাই। রকমারি.com-এ আমরা যে এই দেখেন, আপনি যদি আহ, এই যে আপনি ডিজাইন করলেন, সাপোজ এই ওয়েবসাইট আপনি ডিজাইন করেছেন, এখন এখানে যদি ইলেকট্রনিক সুপার স্টোর এখানে যদি ক্লিক করা না যায়, তাহলে সেই ওয়েবসাইট কি কোনো মূল্য আছে? মূল্য নাই। আপনি জাস্ট একটা ডিজাইন লেআউট ক্রিয়েট করছেন, সিএসএস দিয়ে ডিজাইন করে রাখছেন, কে দেখবে ভাই? এরপরে যদি আপনি ধরেন এই যে বইটা, এটা যদি ক্লিক করা না যেত, এখানে যদি সকল বইগুলা না আসতো, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ইন্টারেক্টিভ হতো না। ঠিক আছে, আপনি ইলেকট্রনিক্স মানুষজন দেখতে চাচ্ছে, আপনি যদি একটা সিম্পল দিয়ে রাখেন যে একটা এখানে তাও বই শো করবে, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। ইলেকট্রনিক্সে ক্লিক করেছে মানুষ, তো যেন তারা ইলেকট্রনিক্সের জিনিসপত্রই দেখতে পায়। এজন্য এজন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। ঠিক আছে, সিম্পল। জাস্ট এই যে ধরেন একটা বাটনে ক্লিক করলেন, একটা পেজ, লগ ইন অ্যান্ড সাইন আপের পেজ আসলো, এটাও জাভাস্ক্রিপ্টের কাজ। পরে আপনি যদি একটা সার্চ করেন, সাপোজ কম্পিউটার প্রোগ্রামিং, এই যে দেখেন কত বই আসছে। তো এই বইটা যদি মানে এই জাভাস্ক্রিপ্টেরই কাজ এগুলা সবকিছু। ঠিক আছে, এই ওয়েবসাইটে কারো ইন্টারঅ্যাক্টিভ করার কাজই হচ্ছে জাভাস্ক্রিপ্টের। ওকে, তো এখন এটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করতে পারি। যেমন স্ট্যাটিক কোনগুলা, যে আপনি খালি লেআউট দিয়ে রাখছেন, লেআউট দিয়ে একটু ডিজাইন করছেন, এইচটিএমএল দিয়ে লেআউট ক্রিয়েট করছেন, সিএসএস দিয়ে ডিজাইন করছেন, কিন্তু এটাকে ডাইনামিক করতে হলে কিন্তু আমার জাভাস্ক্রিপ্টের প্রয়োগ লাগবে। ওকে, তো আই হোপ আমি বিষয়টা বুঝাতে পেরেছি। তো আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে, আই হোপ। সো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপেক্ষা করতে থাকুন পরবর্তী পার্টের জন্য, যেখানে আমরা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে প্রথমবারের মতো কোড করতে যাচ্ছি। ইয়ে, হ্যাপি কোডিং। বাই।